সিরিয়ার হোমস প্রদেশে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা, অন্তত ৮ জন নিহত, আহত ১৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। জাতিসংঘ সহ বিভিন্ন দেশের নিন্দা। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে বৈঠকে বসছেন ট্রাম্প জেলেনস্কি। রোববার শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা, নতুন বছরের আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্তের ইঙ্গিত। তাইওয়ানের অস্ত্র বিক্রির জেরে ৩০ মার্কিন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর চীনের নিষেধাজ্ঞা। তাইপে ইস্যুতে সীমা অতিক্রম করলে কঠোর জবাবের হুঁশিয়ারি বেইজিংয়ের। গাজায় টেকনোক্র্যাট সরকার ঘোষণা করতে পারেন ট্রাম্প। জানুয়ারি থেকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় হোয়াইট হাউস। নেতানিয়াহুর আপত্তি বাধা, বলছে গণমাধ্যম। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই সীমান্তে আবার উত্তেজনা। কম্বোডিয়ায় বিমান হামলা চালালো থাইল্যান্ড। বেসামরিক আহতের দাবি ব্যাংককের। আজ ২ প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক। এবং জাপানের গানমা প্রদেশে ৫০টির বেশি যানবাহনের সংঘর্ষ, মুহূর্তে ধরে যায় আগুন। ১ জন নিহত, আহত ২৬। তীব্র তুষারপাতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, বলছে পুলিশ। গাজা নিয়ে শান্তি কাউন্সিল বা ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারের ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, জানুয়ারি থেকে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় হোয়াইট হাউস। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তির কারণে এ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে গাজা ও পশ্চিম তীর আলাদা করার যেকোনো ইসরায়েলি পরিকল্পনাকে রেড লাইন বলে ঘোষণা করেছে মিশর। কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলে সহিংসতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। গাজায় চলমান যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গাজার জন্য শিগগিরই শান্তি কাউন্সিল বা ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠনের পরিকল্পনা ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানুয়ারি থেকেই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় হোয়াইট হাউস। এই ধাপে গাজায় দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি অরাজনৈতিক ফিলিস্তিনি সরকার গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তির কারণে এ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গণমাধ্যমের খবরে বলা হয়, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সম্প্রতি ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার কথা তুলে ধরেন। তবে এই পরিকল্পনার বিরোধিতা করেছেন নেতানিয়াহু। বিশেষ করে হামাস নিরস্ত্রীকরণের প্রস্তাব নিয়ে সন্দিহান তিনি। এদিকে গাজা ও পশ্চিম তীর আলাদা করার যেকোনো ইসরায়েলি পরিকল্পনাকে রেড লাইন বলে ঘোষণা করেছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পশ্চিম তীর ও গাজা একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়, এগুলো ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিভাজ্য অংশ। অন্যদিকে কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলে সহিংসতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, বৃহস্পতিবার গাজার যুদ্ধবিরতি রেখা অতিক্রম করে সেনাদের দিকে এগিয়ে আসা 2 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আইডিএফ এর দাবি, তারা এমনভাবে এগোচ্ছিল যা সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্তের জেরে 30টি মার্কিন প্রতিষ্ঠান ও 10 ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। তাইপে ইস্যুতে সীমা অতিক্রম করলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। চীনের বাড়তে থাকা চাপের মধ্যে এবার অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বে বিপাকে পড়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে দ্বীপটির আইনসভা। আগামী বছরের 19 মে এ বিষয়ে চূড়ান্ত ভোটাভুটির কথা রয়েছে। তাইওয়ানে অস্ত্র বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। সম্প্রতি দ্বীপটির কাছে $1110 কোটি অস্ত্র বিক্রির মার্কিন অনুমোদন সেই আগুনে ঘি ঢালে। এর জেরে এবার বেশ কয়েকটি মার্কিন প্রতিষ্ঠান ও কয়েকজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। স্থানীয় সময় শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বোয়িংয়ের সেন্ট লুইস শাখা, নর্থরপ গ্রুম্যান সিস্টেমস কর্পোরেশন, L3 হ্যারিস মেরিটাইম সার্ভিসেস এবং লার্জারাস এআই সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। ঘোষণা অনুযায়ী ওই প্রতিষ্ঠানগুলোর চীনে থাকা সম্পদ জব্দ করা হবে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান, অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর কয়েকজন জ্যেষ্ঠ নির্বাহী। তাইওয়ান ইস্যুতে সীমা অতিক্রম করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তাইপেকে অস্ত্র দেওয়ার বিপজ্জনক চেষ্টা বন্ধে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। এদিকে চীনের বাড়তে থাকা চাপের মধ্যেই এবার অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বে বিপাকে পড়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। তার বিরুদ্ধে তাইওয়ানের সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনেছে বিরোধী দলগুলো। শুক্রবার প্রেসিডেন্ট লাইকে অভিশংসনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে দ্বীপটির আইনসভা। প্রক্রিয়া অনুযায়ী আগামী বছরের 19 মে আইনসভায় অভিশংসনের ওপর চূড়ান্ত ভোট হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলোচনা চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টারাও। কূটনৈতিক তৎপরতার মধ্যে ইউক্রেনে রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রোববার ফ্লোরিডায় দুই প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা। বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করবেন তারা। Сьогодні ж практично годину говорили. জেলেনস্কির দাবি, প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কাজ প্রায় 90% সম্পন্ন, শতভাগ প্রস্তুত করাই কিয়েভের লক্ষ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, নতুন বছরের আগেই উচ্চ পর্যায়ের এই বৈঠক থেকে আসতে পারে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে মস্কো ও কিয়েভের অবস্থানের ব্যবধান এখনও স্পষ্ট। জ্যেষ্ঠ রুশ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে তা ইউক্রেনের প্রস্তাবের সঙ্গে মৌলিকভাবে ভিন্ন। আলোচনায় ধীর কিন্তু স্থির অগ্রগতির কথা জানালেও ডনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহারে জেলেনস্কির প্রস্তাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া। জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, রাশিয়া ডনবাস অঞ্চলের যে অংশগুলো দখলে নিতে পারেনি সেখানে একটি নিরস্ত্রীকৃত ফ্রি ইকোনমিক জোন গঠনের বিষয়টি আলোচনায় থাকতে পারে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলোচনা চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টারা। ফ্লোরিডায় বৈঠক শেষে ফেরার পর রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের উদ্যোগে জোরদার হয়েছে এই যোগাযোগ। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক আলোচনাকে ইতিবাচক বললেও ইউক্রেনের বিরুদ্ধে আলোচনা বানচালের অভিযোগ তুলেছেন। কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। খার্কিভের রুশ হামলায় শীর্ষ হতাহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া ইউক্রেনের মধ্যাঞ্চলীয় চেরকাসি অঞ্চলের উমান শহরে ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় গভর্নর জানান, হামলায় অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের এক তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। তাদের দাবি, স্ট্রোম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ জানান, এই শোধনাগার দক্ষিণ রাশিয়ায় তেল পণ্যের অন্যতম সরবরাহকারী এবং রুশ সেনাবাহিনীর রসদ সরবরাহে জড়িত। সিরিয়ার হোমস প্রদেশে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। এতে আহত হন অন্তত 18 জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার ওয়াদি আল দাহাব এলাকার একটি মসজিদে জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, নামাজ চলাকালে এক ব্যক্তি বোমা সহ ভেতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। এরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জাতিসংঘের পাশাপাশি তুরস্ক, ফ্রান্স সহ নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। হরমুজ প্রণালীতে একটি বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, জ্বালানি পাচারের অভিযোগে নৌবাহিনীর অভিযানে ট্যাংকারটি আটক করা হয়। বিপ্লবী গার্ডের নৌবাহিনী ট্যাংকারটিতে প্রায় 40 লাখ লিটার অর্থাৎ প্রায় 25,000 ব্যারেল পাচারকৃত জ্বালানি বহনের প্রমাণ পেয়েছে। অভিযানে ট্যাংকারটির 16 জন বিদেশি ক্রুকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। তবে ক্রুদের জাতীয়তা কিংবা ট্যাংকারটি কোন দেশের তা জানা যায়নি। এই অভিযানকে জ্বালানি পাচারকারীদের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ আঘাত বলে বর্ণনা করেছে